ইরানের দেয়া শান্তি প্রস্তাবের বিষয়ে পরবর্তী ধাপ নির্ধারণে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সাথে বৈঠক করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ট্রাম্পের পুনরায় আলোচনা শুরুর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ইরান। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেছেন, তাদের নীতি নির্ধারকরা ইরানের দেয়া প্রস্তাব গুরুত্বের সাথে খতিয়ে দেখছেন। তবে বৈঠকের বিষয়ে বিস্তারিত বিবরণ প্রকাশ করেনি হোয়াইট হাউস। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, তারা আলোচনা পুনরায় শুরু করার ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ খতিয়ে দেখছেন। আরাকচি আরও বলেন, মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিল করার পর যুক্তরাষ্ট্র কোনো উদ্দেশ্যই অর্জন করতে পারেনি, আর এ কারণেই ট্রাম্প এই অনুরোধ করেছেন। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস হরমুজ প্রণালী পুনরায় সচল করতে অনুরোধ জানিয়েছেন। দীর্ঘস্থায়ী এই অচল অবস্থা একটি বৈশ্বিক খাদ্য সংকট ডেকে আনার ঝুঁকি তৈরি করছে বলে জানান তিনি। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে বৈঠকে এই আশ্বাস দেন তিনি। এর আগে তেহরান ওয়াশিংটনের আলোচনা ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন আরাকচি। অন্যদিকে হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ শিথিল করতে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিয়েছে ইরান। তবে পারমাণবিক কর্মসূচির বিষয়টি আলোচনায় আনতে চায় না তারা। ওরিসুল ইসলামের রিপোর্ট। সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৈঠকে ইরানের মানুষ কঠিন সময় পার করছে বলে উল্লেখ করেন পুতিন। বলেন, ইরান সহ মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে সব ধরনের সহযোগিতা করবে তার দেশ। আমরা দেখছি ইরানের জনগণ তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য কতটা সাহসিকতা ও বীরত্বের সঙ্গে লড়াই করছে। অবশ্যই আমরা আশা করি ইরানের জনগণ এই কঠিন সময় অতিক্রম করবে এবং শেষ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠিত হবে। আমাদের পক্ষ থেকে ইরান সহ মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে সব ধরনের সহযোগিতা করব। এ সময় তেহরানকে সমর্থন করার জন্য রুশ প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে ইসলামাবাদে আলোচনা ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, অগ্রগতি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের অবস্থান ও অতিরিক্ত দাবির কারণে আলোচনা ভেস্তে গেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনায় নতুন কিছু অগ্রগতি হয়েছে, তবে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির কারণে আগের দফার আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি সত্ত্বেও চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে পারেনি। তাদের অতিরিক্ত দাবি এবং ভুল পদ্ধতির কারণেই এটি সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে রাশিয়ার বন্ধুদের সাথে আলোচনা করার একটি উপযুক্ত সুযোগ তৈরি হয়েছে। এদিকে হরমুজ প্রণালী ঘিরে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। এ নিয়ে বার্তা সংস্থা এপি জানায়, মধ্যপ্রাচ্যের দুই আঞ্চলিক কর্মকর্তার তথ্য অনুযায়ী এই নৌপথে নিয়ন্ত্রণ শিথিল করতে প্রস্তুত তেহরান। তবে এর সাথে পারমাণবিক কর্মসূচির ইস্যুটি আলোচনায় আনতে চান না তারা। প্রস্তাবটি ইতিমধ্যেই পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে বলেও দাবি করেছে তেহরান। তবে প্রস্তাবটিতে যুক্তরাষ্ট্রের সায় দেওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধের বিষয়টিকে চূড়ান্ত চুক্তির অংশ বানাতে চান ট্রাম্প। একই সাথে চান হরমুজ প্রণালী ইস্যুর স্থায়ী সমাধান। অরিসুল ইসলাম, ৭১। ইরানকে ঘিরে চলমান উত্তেজনা নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো সুস্পষ্ট এক্সিট স্ট্র্যাটেজি বা যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনো পরিকল্পনা দেখছেন না জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। একই সাথে এই সংঘাত দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন তিনি। স্থানীয় সময় সোমবার জার্মানির নর্থ রাইন ওয়েস্টফালিয়া অঙ্গরাজ্যের মার্সবার্গে শিক্ষার্থীদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন চ্যান্সেলর ফ্রেডরিক। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মতো একটি সমগ্র জাতি বর্তমানে ইরানি নেতৃত্ব, বিশেষ করে রিভলিউশনারি গার্ডসের দ্বারা অপমানিত ও হীনমন্যতার শিকার হচ্ছে। একই সাথে তিনি আরও বলেন, ইরান কূটনৈতিকভাবে অত্যন্ত দক্ষতার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং বাস্তবতায় তারা ধারণার চেয়েও অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান ফ্রেডরিককে হতাশ করেছে এবং খুব সহসাই এই পরিস্থিতি থেকে উত্তরণের কোনো সহজ পথ দেখছেন না তিনি। মধ্যপ্রাচ্য সংঘাত শুরুর পর থেকে লেবাননে ইসরায়েলের হামলা নিহতের সংখ্যা বেড়ে ২,৫২১ জনে দাঁড়িয়েছে। আহত আরও ৭,৮০৪ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাতে দেশটির জাতীয় সংবাদ সংস্থা খবর নিশ্চিত করে। ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চললেও থেমে নেই হামলা। যুদ্ধবিরতির মাঝে গত ২ দিনে ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত ২২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের বার্তা সংস্থা। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের ফলে যুক্তরাজ্যের অর্থনীতিতে সৃষ্ট নেতিবাচক প্রভাব মোকাবিলায় মঙ্গলবার জরুরি বৈঠক ডেকেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই উচ্চ পর্যায়ের বৈঠকে ব্যাংক অব ইংল্যান্ড এবং সরকারের জরুরি পরিস্থিতি মোকাবিলা কমিটির প্রতিনিধিরা অংশ নেবেন। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এই তথ্য জানায়।
ইরান যুদ্ধের ফলে তৈরি হওয়া অর্থনৈতিক প্রভাব নিয়েই মূলত আলোচনা হবে বৈঠকে। এর আগে ট্রেড ইউনিয়নের সদস্যদের উদ্দেশ্যে দেয়া ভাষণে স্টারমার বলেন, চলমান এই সংকটে কর্মজীবী মানুষের পাশে থাকবে সরকার। তিনি সতর্ক করে জানান, ইরান পরিস্থিতির অর্থনৈতিক প্রভাব দীর্ঘ সময় ধরে থাকতে পারে, বিশেষ করে জ্বালানির দাম ইতোমধ্যেই বাড়তে শুরু করেছে বলে উল্লেখ করেন তিনি। 2025 সালে বিশ্বজুড়ে সামরিক খাতে ব্যয় হয়েছে প্রায় $2,90,000 কোটি। টানা 11 বছর ধরে বাড়তে থাকা এই ব্যয় এবার আরও বাড়ল। সোমবার স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অনিরাপত্তা ও নতুন করে সামরিক শক্তি গড়ে তোলার প্রতিযোগিতায় রেকর্ড মাত্রায় সামরিক ব্যয় বেড়ে যাওয়ার মূল কারণ বলে জানিয়েছে গবেষকরা। সামরিক ব্যয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। গত বছর এই খাতে দেশগুলোর সম্মিলিত ব্যয় দাঁড়িয়েছে $1,48,000 কোটি, যা বৈশ্বিক সামরিক ব্যয়ের অর্ধেকের বেশি। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ বুধবার। 142 আসনে ভোটে প্রচার শেষ হয়েছে সোমবার সন্ধ্যায়। প্রথম দফার মতোই দ্বিতীয় দফাতেও বিপুল সংখ্যক কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। টহল বাড়ানো হয়েছে প্রত্যেক এলাকায়। দ্বিতীয় দফায় মোট 2,231 কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে। কলকাতায় সবচেয়ে বেশি সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে জানা গেছে। এদিকে 23 এপ্রিল প্রথম দফার ভোটের 3 দিন পর চূড়ান্ত ভোটের হার দাঁড়িয়েছে 93.19%, যা নির্বাচন কমিশনের মতে ভারতের স্বাধীনতার পর থেকে সর্বোচ্চ। এবারে নির্বাচনে ভোট গণনা 4 মে। ভারতের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোট গ্রহণ 29 এপ্রিল। ভোটের পর 4 মে হবে ফল ঘোষণা। এরই মধ্যে জমে উঠেছে ভোটের লড়াই। নিজেদের ভোট ব্যাংক সমৃদ্ধ করতে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। তবে সমীকরণ বদলেছে কিছু এলাকায়। তৃণমূল কংগ্রেস ও বিজেপির মুখোমুখি অবস্থান ঘিরে বাড়ছে উত্তাপ। তৃণমূলের গেল বারের নির্বাচনে জয়ের নেপথ্যের আসনে এবার শক্ত অবস্থানে বিজেপি। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। পশ্চিমবঙ্গে জমে উঠেছে বিধানসভা নির্বাচনের আমেজ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ধাপে প্রার্থীরা ছুটে গেছেন ভোটারদের দ্বারে দ্বারে। চলছে নানা সমীকরণ, কে হাসবে শেষ হাসি তা নিয়েও চলছে নানা জল্পনা। প্রার্থীরা ব্যস্ত সময় পার করছে নিজেদের ঘাঁটি সামলাতে। কিছু ক্ষেত্রে বদলেছে সমীকরণও। তৃণমূলের ভোট ব্যাংক ভবানীপুরেই যেন চাপে দলটি। বিশৃঙ্খলার শঙ্কায় চক্রবেদিয়ার সভা ছেড়ে চলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রবিবার সেখানেই পদযাত্রা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সালের নির্বাচনে নন্দীগ্রামে হেরে এই ভবানীপুর থেকে উপনির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা। জিতেছিলেন 54,000 ভোটের ব্যবধানে। অথচ এবার মাত্র 1,60,000 ভোটারের ভবানীপুরে বাদ পড়েছে 51,000 ভোটার। তাই তো গেলবারের ক্রান্তিকালের আসনটি নিয়ে শঙ্কায় তৃণমূল কংগ্রেস। আমাদের যা মাইনাস জায়গাগুলো ছিল, কালকে আমরা এগিয়ে গেছি, বিজেপি অনেক সিটে হারবে। অন্যদিকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী নিজেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূত হিসেবে দাবি করেছেন। কথার ঝাঁঝে গরম রাখছেন নির্বাচনের মাঠ। ভবানীপুরে দুই দলের পাল্টাপাল্টি অবস্থান উত্তেজনা ছড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ঘিরে বিজেপির অবস্থানে প্রশ্ন উঠেছে, নিজেদের ঘাঁটি নিয়েই কি শঙ্কায় তৃণমূল? ভবানীপুর যেন পুরো ভারতেরই একটি মিশ্র অংশ। বাঙালি হিন্দু এখানে কার্যত সংখ্যালঘু। অবাঙালি হিন্দুদের মধ্যে বেশি প্রাধান্য গুজরাটিদের। এছাড়াও মারওয়াড়ি, বিহারি এবং হিন্দু পাঞ্জাবিদের মধ্যেও বিজেপির অবস্থান শক্ত। যে 51,000 ভোটার বাদ পড়েছে তালিকা থেকে, মূলত তারাই ছিল মমতার ভ্যানগার্ড। কেন্দ্রীয় সরকারের চালে তাই তো কিছুটা ব্যাকফুটে এবার তৃণমূল কংগ্রেস। আরাফাত ইসলাম, 71। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে আত্মবিশ্বাসী বিজেপি বলছে, বাংলায় এবার ক্ষমতার দরজা খুলতে যাচ্ছে তারা। শক্তিশালী তৃণমূলকে হারানো অসম্ভব নয় বলে মনে করছেন বিজেপির তৃণমূল নেতারাও। তাই এবারে নির্বাচনে শুধু ভালো ফল নয়, সরাসরি সরকার গঠনের স্বপ্ন দেখছে দলটি। যদিও দ্বিতীয় দফার দক্ষিণবঙ্গ নির্ভর আসনগুলো নির্বাচনের ফল তা ঠিক করে দেবে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে বিজেপির শীর্ষ নেতারা দলের তৃণমূল স্তরের নেতা সমর্থকদের বার্তা দিয়েছেন, হয় এবার নয় নেভার। দলটির নীতি নির্ধারকরা যে কারণে এবার আশায় বুক বাঁধছেন তার সঙ্গে সরাসরি জড়িয়ে রয়েছে দলের উত্থানের পরিসংখ্যান। 2016 সালের বিধানসভার ভোটে যে দল মাত্র 3টি আসন পেয়েছিল, 2021 সালে সেই দলই 77টি আসনে পৌঁছে যায়।
তৃণমূল শক্ত হাতে ক্ষমতা ধরে রেখেছিল ঠিকই, কিন্তু বিজেপি হয়ে ওঠে রাজ্যের প্রধান বিরোধী শক্তি। এই উত্থানই এবার নির্বাচনে বিজেপির ভেতরে মসনদ দখলের বিশ্বাস তৈরি করেছে। লক্ষ লক্ষ লোকের নাম বাদ দিয়েছে। 29 এপ্রিল ভোট হবে 142টি আসনে। এই দফার বড় অংশ কলকাতা ও তার আশপাশের এলাকা, নদিয়া, হুগলি, হাওড়া এবং পূর্ব বর্ধমানের মতো জেলাগুলো। 2021 সালের এই বলয়ের বড় অংশ ছিল তৃণমূলের শক্ত ঘাঁটি। তাই বিজেপির কাছে এই দফা শুধু আরেকটি ভোট পর্ব নয়, বরং তৃণমূলের পুরনো জমিতে ফাটল ধরানোর শেষ বড় পরীক্ষাও। বিজেপির প্রচারে এবার সবচেয়ে বড় মুখ ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি জানে বাংলায় সংগঠন যতই বাড়ুক, মোদীর মুখ এখনো তাদের সবচেয়ে বড় জাতীয় পুঁজি। बीजेपी की विजय का शंखनाद कर दिया है। বিজেপির আরেক হাই প্রোফাইল মুখ অমিত শাহ। বিশ্লেষকদের দাবি, এবারের ভোটে বিজেপির সবচেয়ে আক্রমণাত্মক কৌশল তার হাতেই। परिवर्तन की दौड़ को वो आगे बढ़ाए। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপির অঙ্ক এবার খুব সহজ। দলটি হিসেব মেলাচ্ছে 2016-তে 3 আসন থেকে 2021-এ 77 আসনে পৌঁছেছে তারা। এই উত্থানই বিজেপিকে আশা দেখাচ্ছে বাংলায় ক্ষমতার দরজা খুলতে পারে তারা। আর তৃণমূলের জন্য চ্যালেঞ্জ হলো সেই ধাক্কা ঠেকিয়ে নিজেদের পুরনো জমি ধরে রাখা। 29 এপ্রিলের ভোট সেই উত্তরই দেবে। মনিরুজ্জামান বাবু, 71। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রভাব ফেলতে পারে জেনজি বা তরুণরা। পর্যবেক্ষণ বলছে রাজ্যটিতে নির্বাচনে তরুণ প্রজন্ম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে আবির্ভূত হতে চলেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রাজ্যটিতে মোট ভোটারের সংখ্যা 6,75,00,000 মতো। এর মধ্যে তরুণ ভোটার 1/5 বা তার বেশি। নির্বাচনের ফলে এসব ভোটারদের পছন্দ অপছন্দ যথেষ্ট গুরুত্ব পাবে বলেই মনে করা হচ্ছে। মনিরুজ্জামান বাবুর আরও একটি রিপোর্ট। পশ্চিমবঙ্গ জুড়ে এখন নির্বাচনী আমেজ। ইতিমধ্যেই প্রথম দফার ভোট শেষ হয়েছে। দ্বিতীয় দফার আগে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী প্রধান দুই প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস ও বিজেপি। কিন্তু তাদের উপর তরুণ প্রজন্ম কতটা ভরসা রাখেন? নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রাজ্যটিতে মোট ভোটারের সংখ্যা 6,75,00,000 মতো। এর মধ্যে তরুণ প্রজন্মের ভোটার 1/5 ভাগ। ফলে নির্বাচনের ফলাফলে তাদের যে একটি প্রভাব থাকবে তা বলাই যায়। এই যে গোটা পাল্টেছে, একটা সমাজকে একটা ধাক্কা দেওয়া গেছে রাষ্ট্র ব্যবস্থাকে, এইটার কিন্তু নেতৃত্ব দিয়েছে কম বয়সী তরুণ তরুণীরা। আমাদের পশ্চিমবঙ্গেও এই একই রকম একটা দেখতে পাচ্ছি, কম বয়সী ছেলেমেয়েরা বিভিন্ন ইস্যুতে রাস্তায় নামছে। আমরা চাইছি শিক্ষা যা সবার জন্য হোক, আমরা চাইছি কাজ যা সবার জন্য হোক, বেকার যুবক যুবতীরা সঠিকভাবে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের চাকরি পাক, সমস্ত কলকারখানার দরজা খুলে যাক। এবারের নির্বাচনে মূলত কর্মসংস্থান, উন্নত শিক্ষা, দুর্নীতিমুক্ত শাসন এবং মত প্রকাশের স্বাধীনতার মতো ইস্যুগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে জেনজি। আমাদের যুব সমাজের একটাই বক্তব্য থাকে যে আমরা এমনই সরকারকে বেছে নিতে চাই যারা আমাদেরকে ওই ভোট আসবে যখন তখন শুধু দেখবে তা নয়, 365 দিন আমরা কাজে থাকবে। জেনজি কেবল ভোটার নয়, বরং নির্বাচনকে প্রভাবিত করার মতো একটি সচেতন রাজনৈতিক শক্তি হিসেবেও কাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই প্রজন্ম পশ্চিমবঙ্গে রাজনৈতিক সচেতনতা তৈরি, ভোটদান এবং ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে চলেছে বলে মনে করা হচ্ছে। এছাড়া অনেকেই মনে করছেন পশ্চিমবঙ্গে শিক্ষার অবকাঠামো নেই, কর্মসংস্থান নেই। ফলে তরুণ প্রজন্মের ভোটাররা কেউ কর্মসংস্থানের জন্য বাইরে চলে যাচ্ছেন, কেউ বা ভালো শিক্ষার অভাবে বাধ্য হয়ে কম বেতনের চাকরিতে যুক্ত হচ্ছেন। সেক্ষেত্রে তারুণ্যর ভোট এবার শিক্ষা ও কাজের দাবিতে হবে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার নির্বাচন বাকি থাকলেও ভারতের বাকি 4 রাজ্য তামিলনাড়ু, কেরালা, আসাম ও পুদুচেরিতে নির্বাচন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। প্রতিটি রাজ্যের ভোটেই তরুণ ভোটারদের ক্রমবর্ধমান নির্বাচনী প্রভাবের বিষয়টি সামনে এসেছে। মনিরুজ্জামান বাবু, 71।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পাশের বেকাসি শহরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত 7 জন নিহত হয়েছে, আহত আরও বহু মানুষ। দুর্ঘটনায় এখনও কয়েকজন যাত্রী ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছেন বলে জানা গেছে। একটি কমিউটার ট্রেন এবং একটি দূরপাল্লার ট্রেনের মধ্যে সংঘর্ষ হলে এই মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়। কমিউটার লাইন পরিচালনাকারী প্রতিষ্ঠানের মুখপাত্র জানান, সংঘর্ষের পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। মঙ্গলবার ভোর পর্যন্ত উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ চালিয়ে যান। ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান জানান, এখনো পর্যন্ত 7 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। তবে উদ্ধার হওয়া কাজ অব্যাহত থাকায় মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধ ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়া, ওষুধের সংকটে সুদানের দারফুর অঞ্চলে ভয়াবহ হাম রোগ ছড়িয়ে পড়েছে, যার ফলে পূর্ব দারফুরের লাবাদোতে কয়েক সপ্তাহের ব্যবধানে হামে অন্তত 70 জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মৌলিক চিকিৎসা সেবা না থাকার পাশাপাশি টিকা ও প্রশিক্ষিত চিকিৎসকের অভাব মৃত্যুর প্রধান কারণ। এছাড়া যুদ্ধ শুরু হওয়ার পর অধিকাংশ চিকিৎসক এলাকা ছেড়ে গেছেন। স্থানীয় সূত্র অনুযায়ী মার্চ থেকে লাবাদোর বিভিন্ন এলাকায় হাম রোগ ছড়িয়ে পড়ে, যেখানে প্রায় 70 জনের মৃত্যু হয়েছে এবং প্রায় 1000 জন আক্রান্ত হয়েছে। তবে সরকারি স্বাস্থ্য কর্মকর্তা এই সংখ্যা কমিয়ে 26 জনের মৃত্যুর কথা জানিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী হাম বিশ্বের সবচেয়ে সংক্রামক রোগগুলোর একটি, যা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ বা নিঃশ্বাসের মাধ্যমে ছড়ায়। বিশেষ করে অপুষ্ট শিশুদের জন্য এটি মারাত্মক হতে পারে। বর্তমানে প্রাদুর্ভাবটি দারফুর অঞ্চলের ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থার প্রতিফলন। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30 আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।